এখন ডেঙ্গু উপসর্গ যদি আমি বলতে যাই, তাহলে ডেঙ্গু আমরা বৈজ্ঞানিক ভাবে চিকিৎসা বিজ্ঞানীগণ তিনটি ভাগে ভাগ করেছে। একটি হচ্ছে ক্লাসিক ডেঙ্গু, আর দ্বিতীয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ভয়ানক ডেঙ্গু হেমোরেজিক ফিভার, এবং তৃতীয়টি ডেঙ্গু হেমোরেজিক ফিভারের পরে যে অংশটি সেটা ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু জ্বর যেহেতু একটি জ্বরের মতো জ্বরের রোগ, সুতরাং এটিতে জ্বর থাকবে এটা অবশ্যই। তবে অন্যান্য ভাইরাসের জ্বরের মতো যে এটি কিন্তু আরো তীব্র থাকে, জ্বরের মাত্রা যখন মাপিক তাহলে দেখা যাবে 103-4 বা ঊর্ধ্ব থাকে জ্বর। আর তীব্র ব্যথা হয়, অন্যান্য জ্বরে স্বাভাবিক ব্যথা হতে পারে, বেশি ব্যথা হতে পারে, বা তীব্র ব্যথা হয় ডেঙ্গু। এই জন্য কিন্তু সোহাইল ক্যারিবিয়ান একটি অঞ্চলের একটি ভাষা আছে, সোহাইল ভাষা, সেই ভাষার কি ডেঙ্গি পেপো এই শব্দটি থেকে ডেঙ্গু শব্দটি প্রচলন রয়েছে। এটি মানে হচ্ছে বাঁকা হয়ে যাওয়া, মানে ব্যথায়, প্রচন্ড ব্যথায় রোগী বাঁকা হয়ে যায়। সেই দিক থেকে সেইখান থেকেই ডেঙ্গু শব্দটি প্রকৃতপক্ষে প্রচলিত আছে। তো তারপরে মাথা ব্যথা হতে পারে, চোখের পেছনে ব্যথা হতে পারে, মাংসপেশিতে ব্যথা হলে গিতে গিতে বা জয়েন্টে ব্যথা হতে পারে, বমি ভাব হবে, পাকস্থলীতে বমি হবে, এবং রক্তের প্ল্যাটলেট পঞ্চক্রিয়া কমে যায়, যেটি শরীরের রক্ত জমা বাড়তে সাহায্য করে, বা সেটির ক্ষমতা কমে যায় এবং সেটির সংখ্যা কমে যায়। ফলে আমাদের গাত্র অন্ত্রনালীতে, মুখে, চোখে, দাঁতের মাড়িতে রক্তপাত হতে পারে, শরীরে বিভিন্ন ধরনের ফুসকুড়ি বা র্যাশ, লাল র্যাশ দেখা দিতে পারে। এবং এরপরে যদি এরকম থাকে ইন্টারনাল ব্লিডিং বা ব্লিডিংটা এক্সটার্নালি হতে দিতে পারে, তাহলে কিন্তু রোগী অনেক সমস্যা হবে। তো আমরা এই উপসর্গগুলো ডেঙ্গু জ্বরের আমরা কিভাবে নির্ণয় করি, এটি নির্ণয় করার জন্য খুবই সিম্পল একটা টেস্ট। ডেঙ্গু ভাইরাস গুলো মূলত 4 প্রকার, এখন অনেকে 5 প্রকার বলছে, যেমন ডেঙ্গু 1, ডেঙ্গু 2, ডেঙ্গু 3, ডেঙ্গু 4 এই প্রকৃতির। তো ডেঙ্গুর অ্যান্টিজেন টেস্ট করে কিন্তু আমরা ডেঙ্গু রোগটি নির্ণয় করতে পারি, এবং সেভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে এবং চিকিৎসা গ্রহণ করতে হবে। ডেঙ্গুর চিকিৎসার বিষয়ে আমরা অন্যান্য জ্বরের মতো ডেঙ্গু কোনো অ্যান্টিবায়োটিক বা শরীর ব্যথার জন্য আইবুপ্রোফেন, ভলটারিন বা ক্লোফেনাক এই জাতীয় ওষুধ খাওয়া যাবে না, শুধুমাত্র প্যারাসিটামল খাইলেই যথেষ্ট। আর যদি জটিলতার সৃষ্টি হয়, রক্তপাত হয় বা বমি হয়, সেগুলো উপসর্গ যে চিকিৎসা গ্রহণ করতে হবে। তবে আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এটা সার্বজনীন। সুতরাং আমাদেরকে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধ করার জন্য আমাদেরকে যেটি জানতে হবে সেগুলো হচ্ছে এই মশাটা প্রধান বাহক বা ভেক্টর আমরা বলি, এই মশাটি উৎপত্তি কিভাবে হয়, জন্মস্থান কোথায়, সেই তথ্যগুলো যদি আমরা জানা থাকে তাহলে প্রতিরোধ বিষয়টা সহজ হবে। আমি সেটি আলোকপাত করছি। আমরা জানি যে এডিস মশাটি আগে বলা হতো যে স্টেগনেন্ট বা স্থির এবং স্বচ্ছ পানিতে ডিম পারে, এটি প্রচলিত আছে। বা এখন বিজ্ঞানী বা জনস্বাস্থ্য বিষয়গুলি বলছে যে এটি সব ধরনের নোংরা পানিতেও ডিম পারতে পারে, বা চলমান অবস্থায় চলমান পানিতেও ডিম পারতে পারে। সুতরাং কোনটি কিন্তু এখন ঝুঁকি নেওয়া যাবে না। এটি যে হচ্ছিল যে আমরা যদি দেখি ঘরের ভেতরে বা বাইরে, ঘরের মধ্যে আমাদের অনেকে এসি নিচে ট্রে থাকে, ফ্রিজের নিচে ট্রে থাকে, ওয়াটার ফিল্টার নিচে ট্রে থাকে, সেখানে পানি জমা থাকে, বা বেসিন বা ছোট ছোট ভাঙ্গা বারান্দার মধ্যে এখন পেস্টিসাইড সেই জায়গাগুলোতে, ছোট ছোট জায়গাগুলোতে একটু পানি 2 থেকে 3 মিলিলিটার পানি জমলেও সেখানে কিন্তু ডিম পারতে পারে, এবং সেক্ষেত্রে মশা বৃদ্ধি হয় এবং অন্যান্য মশা করতে হতে পারে। সুতরাং আমাদের এই জায়গাগুলো যদি পানি না জমে, আমরা প্রত্যেক সপ্তাহে অন্তত 2-3 বার করে এই পানিগুলো পরিষ্কার করে ফেলবো, তাহলে এই বংশবৃদ্ধি এবং ডিম পাড়ার এই স্কোপটি বা ঝুঁকিটি থাকবে না। ঘরের বাইরে যদি দেখি, তাহলে আমরা অনেক সময় ফুলের টব,
ডাবের খোসা, ফলের খোসা, নালা নর্দমা, এই সমস্ত বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় পানি জমতে পারে অল্প সময়, সেই জায়গাগুলো কিন্তু আমরা যদি পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু ডেঙ্গু মশা জন্ম বংশবৃদ্ধি করতে পারবে না। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট আমরা জানি। আমরা যদি সহজে এগুলো পরিষ্কার করি, একটু শ্রম দিলেই হয়, একটু সচেতন থাকলেই হয়, টাকা পয়সা লাগে না। বাট একটা ডেঙ্গু যদি আমাদের পরিবারে আক্রান্ত হয়, শিশু বা বৃদ্ধ, তাহলে যে কত টাকা পয়সা যায়, আইসিইউ নিতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। তো সুতরাং সে বিষয়ে আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু ডেঙ্গু প্রচুর সহজ হয়ে যায়। পাশাপাশি ব্যক্তিগতভাবে আমাদের অবশ্যই আমরা এক সময় প্রচলিত ছিল যে ডেঙ্গু মশা, এডিস মশাটি শুধুমাত্র দিনের বেলায় কামড়ায়। এটি কিন্তু এখন বলা হচ্ছে এটা দিনে এবং রাতে সবসময় কামড়াতে পারে। বিশেষ করে ভোরে এবং সন্ধ্যার আগে বেশি কামড়ায়, এটা বলা হচ্ছে। সুতরাং এই সময় অবশ্যই দিনে এবং রাতে যখনই ঘুমাই আমরা মশারি ব্যবহার করতে হবে, যাতে মশা আমার কাছে না আসতে পারে, কামড়াতে না পারে। যদি আমরা রাত্রেবেলা বাইরে যাই, সন্ধ্যার সময় বিভিন্ন কাজের জন্য বাইরে যাই, তাহলে আমরা ফুল স্লিভ শার্ট পরিধান করবো, যাতে আমার হাতে বা পায়ে মশা কামড়াতে না পারে। আমরা যদি কোনো কাজের জন্য স্বাভাবিক কাজকর্ম থাকতে পারি, হাত বা পায়ের যে খোলা অংশ আছে সেই খোলা অংশে আমরা রেপেলেন্ট ব্যবহার করতে পারি। যে সমস্ত জায়গায় মশার বংশবৃদ্ধির ঝুঁকি রয়েছে বা সম্ভাবনা আছে, সেগুলোতে মশার ওষুধ স্প্রে করে আমরা কিন্তু মশার উপদ্রব কমাতে পারি এবং মশার এই ডেঙ্গুর যে ভয়ানক রোগ সেটি কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা জানেন ইতিমধ্যে বাংলাদেশে এবছর কিন্তু 7,000-এর অধিক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে প্রায়, এবং 20-এর অধিক কিন্তু মৃত্যুবরণ করেছে। এটি আমাদের জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রকোপ বেশি থাকে, তবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এটি প্রকোপ থেকে যেতে পারে। আমরা গত বছর দেখেছি আমাদের দেশে কিন্তু 2000 সাল থেকে ডেঙ্গুর উপদ্রব বা প্রকোপ শুরু হয়েছে। এটি গত বছর সবচেয়ে বেশি ছিল, এবং এবছরও মার্চ মাসের শুরু থেকে এই পর্যন্ত প্রায় আমি যেটি বললাম 7,000-এর অধিক মানুষ আক্রান্ত হয়েছে, সংক্রমণ হয়েছে এবং 20-এর অধিক মানুষ মৃত্যুবরণ করেছে। তো এটি আমরা একটু সচেতন হলেই এই আক্রান্ত হওয়া এবং মৃত্যু থেকে আমরা রক্ষা করতে পারি। আমাদের যারা শিশু আছে, বয়োবৃদ্ধ আছে বা কোমরবিডিটি আছে, এমন রোগে কিন্তু সাধারণ ডেঙ্গু জ্বর থেকেই ঝুঁকিপূর্ণ, তার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, মৃত্যুবরণ করতে পারে। সুতরাং আমরা ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে সচেতন হই এবং ডেঙ্গুর মতো মারাত্মক রোগ প্রতিহত করি এবং প্রতিরোধ করি। সবাইকে ধন্যবাদ।